সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের অন্তিম মুহূর্তের দর্শন সাজেশন দিতে চলেছি। এই চরম সাজেশনগুলো তোমরা দেখে নিও, ভালোভাবে মুখস্থ করে যেও, আর প্লিজ তোমরা এগুলো নোট ডাউন করে নাও। তোমাদের একেবারে 100% তোমরা কমন পাবেই, আমার উপর ভরসা রেখে তোমরা এগুলো প্লিজ নোট ডাউন করে নাও। সময় হাতে বেশি নেই, তোমরা তো করেইছো, এগুলো আরেকবার ভালো করে দেখে যেও। একদম লাস্ট মুহূর্তের, শেষ মুহূর্তের চরম সাজেশন সেগুলো। তা তোমাদের যেগুলো পরীক্ষাতে 3 নম্বরে যে মান 8-এর প্রশ্নগুলো আসে, সেখান থেকে আমি কয়েকটা প্রশ্ন বেছে রেখেছি। খুব অল্প কয়েকটা প্রশ্নের মধ্যেই এই সাজেশনসটা করেছি। তা এই সাজেশনসগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও প্লিজ। প্রথম প্রশ্ন 1 নম্বর, সাপেক্ষ বচন কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি? সাপেক্ষ ও নিরপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর প্রশ্ন হলো। 2, গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? এবারের ভাইটাল প্রশ্ন এটা খুব। গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। ওর সাথে আর একটা প্রশ্ন জুড়ে দিয়েছি, বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য নিরূপণ করো। দুটো হলো। 3 নম্বর প্রশ্ন, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। ওর সঙ্গে জুড়ে দিয়েছি, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? এই যে প্রশ্নগুলো দিলাম, এগুলো আমি প্রশ্ন দিয়েছি। এবার তোমরা এই প্রশ্নগুলোও করে যেতে পারো, আবার যারা লজিকে খুব ভালো তারা লজিকগুলোও করতে পারো। হ্যাঁ, কারণ গুণ ও পরিমাণ থেকে লজিক দেবে, কিংবা পদের ব্যাপ্যতা থেকে লজিক দেবে, আর আবর্তন ও বিবর্তন করতে দেবে লজিকের মধ্যে। যদি প্রশ্ন না করো তাহলে লজিকগুলো করে যেও। আবর্তন আর বিবর্তন থেকে লজিক আসবেই, কিন্তু আবর্তন করে বিবর্তন, নাহলে বিবর্তন করে আবর্তন, বিবর্তিতের আবর্তন করো। ঠিক আছে, এইবার আমি চলে এলাম তোমাদের যেটা দেয় মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার। তোমাদের এইটা আসে, মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচারের মধ্যে আমি 2-3টে বেছে রেখেছি। সে 2-3টে একটু প্র্যাকটিস করে যেও। তোমরা তো জানোই বৈধতা বিচারে। তা বৈধতা বিচারের মধ্যে আমি 1 নম্বর রেখেছি, সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী, এবং মিথ্যাবাদীরা অবশ্যই কাপুরুষ হয়। 1 নম্বর। আর 2 নম্বর যেটা বেছে রেখেছি সেটা হচ্ছে, এই পদার্থটি ধাতু হতে পারে না, কারণ এটি বিদ্যুৎ পরিবহন করতে পারে না। বৈধতা বিচার করো, সংস্থান ও মূর্তি উল্লেখ করো, এবং অবৈধ হলে দোষ নির্ণয় করো। এই দুটো। আর 3 নম্বর যেটা বেছে রেখেছি, 3 নম্বরের মধ্যে, লোকটি এত ভালো যে সে এই কাজ করতে পারে না। 3টি। আর একটা যেটা হচ্ছে 4 নম্বর, এই মূর্তি উল্লেখ করে বৈধতা বিচার। তার মধ্যে আরেকটি বেছে রেখেছি, সব কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি অন্ধ। খুব ভাইটাল এটা। অন্ধেরা রং দেখতে পায় না, সুতরাং কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তিরা কেউ দেখতে পায় না। এই যে যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের সংস্থান ও মূর্তি এবং বৈধতা বিচার করো, এর মধ্যেই 4টে দিলাম। 4টে তোমরা একটু প্র্যাকটিস করে যেও।
তারপরে আমি চলে আসছি মিলের পদ্ধতি। মিলের যে পদ্ধতিটা এবারে বেছে রেখেছি তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার মিলের অন্যই পদ্ধতিটি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা ও দুটি অসুবিধা। এছাড়া এটাকে ঘুরিয়ে দিতে পারে, সমুদ্রের ধারে প্রায় নারকেল গাছ জন্মায়, উপরিক্ত পদ্ধতিটিতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, উদাহরণটিতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সে পদ্ধতিটি লেখো। এই পদ্ধতিটির সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি এবং অসুবিধা দুটি আলোচনা করো। তারপরে রেখেছি মিলের আরেকটি পদ্ধতি, যেটা হচ্ছে অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। অন্যয় ব্যতিরেকী পদ্ধতি দেখবে একটা হয় থাকবে, একটা নয় থাকবে, সদর্থক থাকবে, একটা নঙর্থক থাকবে, তাহলেই জানবে অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। আমি বেছে রেখেছি রামবাবু যখনই সকালে হাঁটতে বেরোন তখনই তার ঠান্ডা লাগে, যখন তিনি সকালে হাঁটতে বেরোন না তার ঠান্ডা লাগে না। অতএব সকালে হাঁটতে বেরোনোই তার ঠান্ডা লাগার কারণ। উপরের দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর মধ্যে ব্র্যাকেটে দিয়ে দেবে কি কি ব্যাখ্যা করতে হবে, চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা দুটি ও অসুবিধা দুটি। এরপরে আমি চলে আসছি একেবারে সংক্ষিপ্ত টিকায়। তোমাদের টিকা করতে দেয় দুটোর মধ্যে আমি 3টি টিকা বেছে রেখেছি, একদম তোমরা কমন পাবে।